সবাই অনেক রকমের পাখি দেখেছো। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এমন একটা পাখি বলো যে পাখিকে সবার থেকে পাখিদের মধ্যে পাওয়ারফুল, খতরনাক, বেশ শক্তিশালী বলা যেতে পারে, অ্যাডভান্টেজ যার অনেক আছে অ্যাজ এ পাখি, কোন পাখির কথা বলবে? ভেরি গুড, বাজ পাখি। কারণ সে অনেক উঁচুতে উঠতে পারে এবং সে শিকারী পাখি, দৃষ্টিশক্তি ভীষণ ভালো এবং যে কোনো পাখিকেই সে অ্যাটাক করতে পারে। এবং আমরা কার্টুনেও দেখে থাকি ছোট্ট ছোট্ট পাখিকে বাজ পাখি হামলা করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে, এটা ভিলেনিয়াস পাখি। বাজ পাখি মানে সে কিসের প্রতীক? অ্যাকচুয়ালি প্রকৃতির একটা শক্তিশালী রূপের প্রতীক। বাজ পাখি কিসের সৃষ্টি? প্রকৃতির সৃষ্টি। তাই প্রকৃতির একটা শক্তিশালী নির্মম একটা রূপ। আমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে কবিতাটা তোমাদের আজকে আমি পড়াবো সেটার নাম হচ্ছে হক রুস্টিং, বাজ পাখির কবিতা। হক মানে হচ্ছে বাজ পাখি। হক রুস্টিং লিখেছেন টেড হিউজ। এই টেড হিউজ তিনি হচ্ছেন একজন ইংল্যান্ডের বিখ্যাত কবি, যার জন্ম 17ই আগস্ট 1930-এ এবং মৃত্যু 28শে অক্টোবর 1998-তে। উনি ইংরেজি সাহিত্যের একজন আধুনিক অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। ওনার কবিতার মধ্যে আমরা বেশিরভাগ কি দেখতে পারি? প্রকৃতি, প্রাণী জগৎ এবং আমাদের মানুষের যে প্রাথমিক প্রবৃত্তি, ইনস্টিংক্ট, যে মানুষ সাধারণভাবে প্রাকৃতিকভাবে যা যা করে থাকে, বাঁচার লড়াই করে মানুষ, যা যা আছে, যেগুলো ন্যাচারাল ইনস্টিংক্ট, সেইগুলোই তার কবিতার মধ্যে জীবন্ত করে উনি তুলেছেন। তার কবিতাতে উনি পশু পাখি, শুধু জীব নয়, মানুষের যে অন্তর্গত যে শক্তি, অহংকার বা বেঁচে থাকার প্রবৃত্তি, সেটাই ওনার কবিতার প্রতীক। ওনার অনেক অনেক বিখ্যাত বিখ্যাত রচনা আছে, তার মধ্যে বিশেষ কিছুর নাম আমি বলছি: দ্য হক ইন দ্য রেইন, ক্রো, বার্থডে লেটার্স ইত্যাদি। আজকের যে কবিতা, এটা কেমন টাইপের কবিতা? ড্রামাটিক মনোলগ। তোমরা ক্লাস 11-এর 2nd সেমিস্টারে পড়েছিলে মাই লাস্ট ডাচেস, সেটাও কিন্তু একটা ড্রামাটিক মনোলগ ছিল। ড্রামাটিক মনোলগ মানে কি? যেখানে একজন বক্তা একা একাই কথা বলছে এবং আমরা শ্রোতা, সাইলেন্ট শ্রোতা, তারা চুপচাপ আছে যে শুনছে, শুধু বক্তা কথা বলছে এবং তার মনের ভেতরে তার সাইকোলজি, তার মনস্তাত্ত্বিক দিক আমরা বুঝতে পারছি। তো এইখানে যে বক্তা, সে হচ্ছে স্বয়ং বাজ পাখি। সে কথা বলছে একা একা, তার মনের ইচ্ছা, তার মনের কথা, এবং আমরা বুঝতে পারছি তার মনের প্রবৃত্তি। এবং এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে আমরা কি দেখতে পাই? একটা প্রকৃতির বিষয় দেখতে পাচ্ছি এবং সাইকোলজিক্যাল রিয়ালিজম। সাইকোলজিক্যাল মানে কি? মনস্তাত্ত্বিক, মানুষের মনের যে ব্যাপার, যে বাস্তবিক দিক, মানুষের যে প্রবৃত্তি, সেটার দিক দেখতে পারি। এই কবিতার যে থিম, সেটা হচ্ছে তোমার পাওয়ার, অহংকার, শক্তি, আর ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি। মানুষের প্রবৃত্তি কি? অন্যকে বাঁচানো আগে, না নিজে বেঁচে থাকা, আর ক্ষমতা পেলে সেটার ভোগ করা, তাই না? আরও অনেক কিছুই আছে যেটা আমরা কবিতা পড়তে পড়তে জানবো। এই কবিতাটার মধ্যে কি আছে? এই কবিতাটার মধ্যে 6টা স্ট্যাঞ্জা আছে, দেখো, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টে করে লাইন আছে। তাহলে 4 ছক 24টা টোটাল লাইন। কেমন টাইপের রাইম স্কিম আছে এটায়? ফ্রি ভার্স। ফ্রি ভার্স কবিতা কাকে বলে? যে কবিতার কোনো ফিক্সড রাইম প্যাটার্ন থাকে না, ছন্দ থাকে না। এই কবিতার যে টোন কিরকম? প্রাউড। প্রাউড মানে গর্বিত, কনফিডেন্ট, অথরিটেটিভ। এখানে তাহলে কে খুব গর্বিত, কে খুব কনফিডেন্ট, কে খুব অথরিটেটিভ? বাজ পাখিটা। ও যে কথা বলছে কবিতার মধ্যে, ওর কথা বলার টোনটাই এরকম। আর এই কবিতা কোন পার্সনে লেখা? বক্তা একা একা আমি করে কথা বলছে। কোন পার্সনে লেখা?
ভেরি গুড, ফার্স্ট পার্সনে। যখনই কবিতার মধ্যে আমি আমি করে বক্তা কথা বলবে সেটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেশন পোয়েট্রি। পরীক্ষায় তোমাদেরকে যদি আমি এখন কোয়েশ্চেন করি বা পরীক্ষায় প্রশ্ন আসে যে এই কবিতাটার থিম কী কী, তোমরা তাহলে কি বলবে? ক্ষমতা, অহংকার, প্রাকৃতিক প্রবৃত্তি আর নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। যখন কোনো মানুষের মধ্যে ক্ষমতা আসে, মানুষ কি চায়? তার চারপাশের সব কিছুকে কন্ট্রোল করতে চায়। তো এখানে আমরা কবিতার মধ্যে প্রকৃতির যে সত্য দিক, রিয়েলিস্টিক যে দিক, সেটা দেখতে পারি। আর আমাদের এই কবিতার মধ্যে আরও একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে মানুষের বা এই আমাদের মানবের যে রাজনৈতিক দিক বা এক নায়কতন্ত্রের যে দিক। একটা মানুষ ক্ষমতা পেলে সে কী করে? স্বৈরাচারী হয়ে ওঠে না? প্রকৃতি যেরকম নির্মম কিছু কিছু দিক থেকে, সেরকম মানুষের ভেতরেও একটা প্রবৃত্তি আছে, সেটাও বড় নির্মম। সে কি চায়? সব কিছু কন্ট্রোল করতে চায়। বাজ পাখি কিসের প্রতীক? প্রকৃতির প্রতীক। আবার একটা কিসের প্রতীক? মানুষের এক নায়কতন্ত্রী স্বৈরাচারীর একটা প্রতীক। প্রকৃতি যেরকম নির্মম, মানুষের একটা কিছু কিছু দিকও কিন্তু ভীষণ নির্মম, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এবার চলো লাইন বাই লাইন স্ট্যান্জা ওয়াইজ পড়ে মানে বুঝে নিই। বইয়ের দিকে সবাই তাকাও। স্ট্যান্জা 1-এ কি বলছে? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। বাজ পাখি বলছে যে আই মানে আমি, এখানে আমি মানে কে? বাজ পাখি। আমি বসে থাকি গাছের একেবারে চূড়ায়। মাই আইজ ক্লোজড, আমার চোখ বন্ধ থাকে। কিন্তু পাখি কি অসতর্ক থাকে চোখ বন্ধ করে? না, চোখ বন্ধ থাকে কিন্তু আমি সতর্ক থাকি। ইন অ্যাকশন, নো ফলসিফাইং ড্রিমস। বলছে আমি ইন অ্যাকশন, আমি কোনো কাজ করি না, কিন্তু আমি কিন্তু অলস নই। নো ফলসিফাইং ড্রিম, আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখি না, কোনো কল্পনা করি না। ও যখন ঘুমায়, ও যখন চোখ বন্ধ করে থাকে, তখন ও কোনো ভুলভাল কল্পনা করে না। ও যেটা ভাবে, যেটা স্বপ্ন দেখে, সব কিছুই বড় বাস্তব। বিটুইন মাই হুকড হেড, ওর মাথাটা কীরকম? সোজা না বাঁকানো ওর ঠোঁট থাকে? ঠোঁট বাঁকানো থাকে না সোজা থাকে? যে কোনো শিকারি পাখি, টিয়া পাখি, প্যাঁচা, যে কোনো শিকারি পাখির ঠোঁট বাঁকানো থাকে শিকার করতে সুবিধা হয় বলে, ঠুকরে ঠুকরে খেতে পারে বলে। সেই বাঁকানো মাথা বা বাঁকানো ঠোঁট অ্যান্ড হুকড ফিট, ফিট মানে পা। এখানে পায়ের কথা বলছে না সেই থাবাওয়ালা নখের কথা বলছে? সেই নখটাও হুকড, হুকড মানে বাঁকানো থাকে। কেন? যখন ধরবে না শিকারকে, একেবারে ফুটো ফুটো হয়ে যাবে। সেই খতরনাক হিংস্র ঠোঁট এবং পায়ের কথা বলছে, যে সেই মাথা এবং পায়ের মাঝে অরিন স্লিপ, ঘুমন্ত অবস্থাতেও রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। ও যখন ঘুমায়, ঘুমের মধ্যেও ও ঘুমিয়ে ঘুমিয়ে রিহার্স করে, মানে অনুশীলন করে, প্র্যাকটিস করে। কিসের প্র্যাকটিস করে? খুন করার, হত্যা করার এবং খাওয়ার। ঘুমিয়ে ঘুমিয়ে উল্টোপাল্টা স্মৃতিমধুর, শ্রীমধুর স্বপ্ন দেখে না। ও যেটা মেন কাজ, হত্যা করে খাবার খাওয়া, মানুষের বা যে কোনো প্রাণীর যে প্রবৃত্তি, সেটারই স্বপ্ন দেখে। তাহলে পুরো স্ট্যান্ডায় আমরা কি বাংলা মানে বুঝলাম? যে বাজ পাখি বলছে যে সে গাছের চূড়ায় বসে আছে, চোখ বন্ধ, কিন্তু সে সতর্ক। সে বসে আছে মানে সে কি অলস? সে অলস নয়, বরং সে বিশ্রাম নিচ্ছে এখানে। এবং তার স্বপ্নে কোনো মিথ্যা কল্পনা নেই, তার স্বপ্ন বাস্তব, সত্য এবং শিকার কেন্দ্রিক। এবং ঘুমের মধ্যেও সে পারফেক্ট কিল মানে নিখুঁত হত্যার প্র্যাকটিস করে, অনুশীলন করে। এখানে বাজ পাখির কোন কোন দিক আমরা দেখতে পাচ্ছি? আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি, নিজের উপরে ভীষণ ওর বিশ্বাস আছে। এবং ওর প্রাকৃতিক প্রবৃত্তি মানে কি, যে বলছে না পারফেক্ট কিল, বাজ পাখির কাজই কি? খুন করা। কেন খুন করে ও? খাওয়ার জন্য। তাহলে এটা কি প্রাকৃতিক প্রবৃত্তি না? ফুড চেইন না? এইটা প্রকাশ পেল। নেক্সট স্ট্যান্ডায় দেখো কি বলছে।
দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। বাজ পাখি বলছে যে গাছের যে উঁচু উঁচু শাখা, এটা তার জন্য অনেক কনভেনিয়েন্স, তার জন্য অনেক সুবিধা, যে গাছের মাথায় বসে সে কিন্তু সবাইকে লক্ষ্য করতে পারে। এই গাছগুলো যে লম্বা লম্বা, এটা তার পক্ষে ভালো না অসুবিধাজনক? তার পক্ষে সুবিধাজনক। দ্য এয়ার্স বয়ান্সি, দ্য এয়ার্স বয়ান্সি মানে হচ্ছে বাতাস যে হালকা, তার ফলে তার কি সুবিধা হয়? বাতাস হালকা হলে সে সুন্দর করে উড়তে পারে। অ্যান্ড দ্য সানস রে, সূর্যের যে রশ্মি, আর অফ অ্যাডভান্টেজ টু মি, বলছে হালকা বাতাস তাকে সহজে উড়তে সাহায্য করে, সূর্যের আলো তাকে উষ্ণতা দেয়, সব কিছুই তার কাছে অ্যাডভান্টেজ মানে উপকারী, সুবিধার। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, আর বাজ পাখি ওপর থেকে, আকাশ থেকে, গাছের মাথা থেকে মাটিতে পৃথিবীর দিকে দেখিয়ে তাকিয়ে তাকিয়ে কি দেখে? নিজের শিকার। আর পাখিদের, বাজ পাখিদের দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ হয়, ছোট্ট পোকাকেও পর্যন্ত একদম ভালোভাবে পরিষ্কার দেখতে পায়। তো এই যে পৃথিবীর মুখটা ওপর দিকে খোলা, আকাশের দিক মুখ করা না পৃথিবীর মুখটা, বলছি পৃথিবী তৈরি হয়েছে আমার জন্য, আমার সুবিধার জন্য। এই যে একটা চিন্তা, এটা ওর কোন মেন্টালিটি ফুটিয়ে তুলছে? বাজ পাখির আত্মকেন্দ্রিকতা, মানে সব কিছু নিজের মনে করা, যে আমার জন্য তৈরি হয়েছে, আমার জন্য ভালো। তো এই যে আত্মকেন্দ্রিকতা, মানে সে মনে করে প্রকৃতির সব কিছুই কিসের জন্য তৈরি হয়েছে? বাজ পাখির সেবার জন্য তৈরি হয়েছে। বলছে পৃথিবী বানানো হয়েছে আমার জন্য, আমি মালিক, এরকম একটা অ্যাটিটিউড, আত্মকেন্দ্রিকতা দেখতে পাচ্ছি এখানে। পরের প্যারায় দেখো কি বলছে, স্ট্যানজা 3-তে, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, আমার পাটা আটকানো রয়েছে সেই রাফ বার্ক মানে গাছের সেই এবড়ো খেবড়ো ছালের ওপরে, মানে এখানে গাছের যে খসখসে গা বডি, সেইখানে ও দৃঢ়ভাবে আটকে রয়েছে তার শক্ত লকড ফিট মানে সে নখওয়ালা পা দিয়ে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট অ্যান্ড মাই ইচ ফেদার, বলছে পুরো জগৎ, পুরো সৃষ্টি জগৎ তার এই শরীরটাকে তৈরি করেছে, মানে ওর পা, ওর ফেদার, ফেদার মানে কি? পালক। বলছে পুরো জগৎ আমার শরীরটাকে সৃষ্টি করতে টাইম নিয়েছে, আমার পা তৈরি করেছে, আমার পালক তৈরি করেছে। কে তৈরি করেছে? পুরো হোল ক্রিয়েশন আমার কাজে লেগেছে, আমাকে তৈরি করেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আর এখন আমি পুরো ক্রিয়েশনটাকে, পুরো জগৎটাকে আমি আমার পায়ের তলায় রেখে দিয়েছি। এই যে চিন্তা ভাবনা, এটা রূপক, এটা একটা মেটাফর, মানে এখানে এই যে বলছে না যে আমি পুরো সৃষ্টিটাকে, ক্রিয়েশনটাকে আমি আমার পায়ের নিচে রেখে দিয়েছি, এটা কিসের, ওর কি মেন্টালিটি প্রকাশ পাচ্ছে? সেই অনেকের হয় না, নিজেকে গড মনে করে, অনেকে ঈশ্বর মনে করে, আমি ঈশ্বর। তো এর মধ্যে এই একটা ভুল ভ্রান্ত একটা দম্ভিকতা তৈরি হয়েছে, যেখানে ও নিজেকে ঈশ্বরের সমান শক্তিশালী মনে করছে, যে পুরো জগৎ আমায় তৈরি করেছে আর এখন আমি পুরো জগতের রাজা, আমি ঈশ্বর। স্ট্যানজা 4, or fly up and revolve it all slowly, বলছে বাজ পাখি বলছে যে সে চাইলে সে ফ্লাই আপ করবে, উড়বে, উড়ে উড়ে সে স্লোলি, ধীরে ধীরে পুরো পৃথিবীটাকে রিভলভ করবে। রিভলভ করা মানে পুরো পৃথিবীটাকে পর্যবেক্ষণ করবে। আই কিল, আমি মারি, খুন করি, আমি মানে কে? বাজ পাখি। হোয়ার আই প্লিজ, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খুন করি, আমার প্লিজ হয়, আমার মন চায় আমি খুন করি। বিকজ কেন খুন করে? কারণ ইট ইজ অল মাইন, সব কিছু তো আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, বলছে আমার শরীরে কোনো সফিস্ট্রি নেই, কোনো ছলনা নেই, কোনো ভান নেই, মানে আমি যেগুলো করছি এগুলো আমি কোনো ভান করছি না। মাই ম্যানার আর টিয়ারিং অফ হেডস, প্রকৃতি আমায় তৈরিই করেছে এই জন্য, এটাই আমার ম্যানার মানে আমার প্রবৃত্তি।
যে টিয়ারিং অফ হেড, আমি মুন্ডু ছিঁড়ে ছিঁড়ে বেড়াবো সবার। সমস্ত পাখি, পশু, সাপ এগুলো শিকার করে না, কি করে, একেবারে মুন্ডু ছিঁড়ে নেয়, তারপরে খায়। তো বলছে যে আমার ভদ্রতা, আমার ম্যানার, ম্যানার মানে কি বলো, তোর কোনো ম্যানার নেই, তার মানে কি ভদ্রতা। ও বলছে আমার ভদ্রতাই লোকের মুন্ডু ছিঁড়ে বেড়ানো, আমি যদি কারোর মুন্ডু ছিঁড়ি ওটা আমার ভদ্রতা। অর্থাৎ এখানে প্রকৃতির নির্মম বাস্তবতাকে তুলে ধরছে। সেটা কি, যে শক্তিশালীর আধিপত্য, যে শক্তিশালী হবে সে দুর্বলের মুন্ডু ছিঁড়ে খাবে। তো পাওয়ারফুল যখন কেউ হয় তখন সে মনে করে যে দুর্বলের অত্যাচার করা এবং প্রাণ নিয়ে নেওয়া তাদের ভদ্রতা, তাই না? পাখির মধ্যে দিয়ে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে। তারপরে 5 নম্বর স্ট্যান্জায় কি বলছে, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। এই অ্যালটমেন্ট মানে হচ্ছে বন্টন, ভাগ, এই যে মৃত্যুর বন্টন। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। বলছে বাজ পাখি জানে যে তার একমাত্র কাজ হচ্ছে অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যু দান করা, মৃত্যুর বন্টন করা, মানে মৃত্যুকে দান করা, সবার সব মৃত্যু দেবে সবাইকে, এটাই হচ্ছে ওর কাজ। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, এবং ও যে ফ্লাইট করে, ও যে উড়ে যায়, সেই ওড়াটা ভীষণ ডাইরেক্ট হয়, মানে লক্ষ্যভেদী। ও যদি ঠিক করে আমি এই সাপটাকে আজকে শিকার করব, ও সাপের ক্ষমতা নেই আজকে আর বেঁচে থাকবে, ওর লক্ষ্যভেদী, ওর হচ্ছে উড়ান। এবং ও কি বলছে, আমি উড়ে বেড়াই থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, জীবিতদের হাড়ের মধ্যে দিয়ে তার পথ চলা। সে বলছে নো আর্গুমেন্টস অ্যাজার্ট মাই রাইট, অ্যাজার্ট মানে প্রমাণ করা বা দাবি করা। বলছে সে বলে যে তার হত্যার অধিকার প্রমাণ করার কোনো দরকার নেই, জাস্টিফিকেশনের দরকার নেই, যে এই তুমি খুন করেছো কেন বলো, তুমি তোমার জাস্টিফাই করো নিজেকে। বাজ পাখি বলছে এই যে ও সবাইকে হত্যা করছে, এর জন্য কাউকে ওর জবাবদিহি করতে হবে না, ওর অ্যাজার্ট করতে হবে না, জাস্টিফিকেশনের দরকার নেই, কারণ এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতি নিজেই তাকে সেই অধিকার দিয়েছে। একটা কথা আছে মানে একটা বেশ কথা আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটিং। এই জগতে যে প্রাণী নিজেকে ডেভেলপ করতে পারবে, একদম সে উচ্চ মানের ডেভেলপমেন্ট যা শারীরিক দিক থেকে হবে, সেই বেঁচে থাকবে। আজকে আমরা মানুষরা, আমরা ডেভেলপড প্রাণী, আমরা আমাদের বুদ্ধি তীক্ষ্ণ, আমরা নিজেদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অ্যাডাপ্ট করে নিয়েছি। এত দূষণের মধ্যে পশু পাখিরা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এত পশু পাখি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মানুষেরা কিন্তু ঠিক দিব্যে বেঁচে আছি। করোনাকেও হার মানিয়ে দিলাম, কেন? বুদ্ধির দ্বারা টিকা বানিয়ে, তাই না? তো এইভাবেই যারা সার্ভাইভাল করতে পারে তারাই বেঁচে থাকে এবং তারাই শ্রেষ্ঠ হয়। তো এখানে এই যে ও খুন করছে, হত্যা করছে, এটা কিন্তু জাস্টিফাইড, কারণ ও পাখিদের মধ্যে সর্বশক্তিমান, প্রকৃতি নিজেই ওকে, পাখিকে সেই অধিকার দিয়েছে, তাই ওর জাস্টিফিকেশনের দরকার নেই। লাস্ট প্যারা, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে। অর্থাৎ এই লাইনটার মধ্যে দিয়ে এটাই প্রকাশ পাচ্ছে যে স্বয়ং প্রকৃতি বাজ পাখিকে হেল্প করছে, শক্তি প্রদান করছে, তাই না? সূর্য ওর পেছনে আছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, যবে থেকে ও আছে তবে থেকে পৃথিবী পরিবর্তন হয়নি, পৃথিবীর কোনো কিছু। মাই আই হ্যাজ পারমিটেড টু নো চেঞ্জ, এবং ওর যে তীক্ষ্ণ দৃষ্টি প্রকৃতি ওকে দিয়েছে, সেই তীক্ষ্ণ দৃষ্টির কোনো পরিবর্তন হয়নি। মানে এখানে বলতে চাইছে পৃথিবীতে যে কোনো কিছু চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি জানো? কারণ এটা বাজ পাখি বলছে, কারণ আমি পারমিশন দিইনি কোনো কিছু চেঞ্জ হওয়ার, তাই পৃথিবীকে আমি পারমিশন দিইনি বলে, আমার চোখ পারমিশন দেয়নি বলে পৃথিবীতে কোনো কিছু এখনো অবধি চেঞ্জ হয়নি। এটা কিসের একটা কি, মানে ওর চরিত্রর কোন দিক ফুটে উঠছে? ভীষণ আত্ম অহংকার ওর, হ্যাঁ পৃথিবী চেঞ্জ হবে, আমি পারমিশনই দিইনি, ও কি চেঞ্জ হবে?
তারপরে কি বলছে, আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আর আমি পৃথিবীর সমস্ত কিছু কিপ থিংস লাইক দিস এমনই রাখবো এবং এমনই রেখে যাব, এমনই রাখতে চাই। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। বলছে যে সে এই যে পৃথিবীর কোনো চেঞ্জ হয়নি, এই শৃঙ্খল, এই ক্ষমতার যে অবস্থা, এটাকে অপরিবর্তিত রাখতে চায়। এই লাইনগুলোর মধ্যে দিয়ে শুধু বাজ পাখি না, মানুষেরও কিছু কিছু প্রবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এটা তো বাজ পাখির মধ্যে দিয়ে আসলে কবি প্রকৃতির যে একটা দিক প্রবৃত্তি সেটা দেখিয়েছে, এবং মানুষের যে ক্ষমতালোভী, মানুষের যে মেন্টালিটি সেটাও দেখিয়েছে। হ্যাঁ, এখানে অহংকার, এক নায়কতন্ত্র। এক নায়কতন্ত্র কি করে? সেই নেতারা নিজেদের যা ইচ্ছা সেটাই করে। আজকে এখানে আমাদের ভারতে যদি এক নায়কতন্ত্র আবার চালু হয়, গণতন্ত্র উঠে গিয়ে, যে এখানে প্রেসিডেন্ট হবে, যে রাজা হবে বা মন্ত্রী হবে, সে যা ইচ্ছা তাই রাখতে পারে, যেরকম নর্থ কোরিয়ার অবস্থা, তাই না? তাই বলছে যে অহংকার, এক নায়কতন্ত্র এবং স্থায়ী ক্ষমতার আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে এই পাখি। আমরা এই কবিতার থেকে কি দেখতে পেলাম? যে এই কবিতাটা শুধু বাজ পাখির নিজের কথা কিন্তু নয়, এটা একটা মানব প্রকৃতির প্রতিচ্ছবি। কবি দেখিয়েছে যে প্রকৃতির মতো মানুষের মধ্যে কিসের প্রবৃত্তি কাজ করে? অহংকার, শক্তি এবং আধিপত্যের যে একটা প্রবৃত্তি সেটা কাজ করে। বাজ পাখির কণ্ঠে আমরা একটা কোন নেতার গল্প শুনতে পাচ্ছি? স্বৈরাচারী এক নায়কতন্ত্রী নেতার একটা যেন গলার আওয়াজ শুনতে পাচ্ছি, যে বলছে সব কিছু আমার, আমি যেমন চাই তেমন থাকবে। তো কবিতার বার্তা হলো এটা, যে প্রকৃতি যেরকম নির্মমভাবে নিজেকে রক্ষা করে, অর্থাৎ বাজ পাখি এখানে প্রকৃতির প্রতীক, যে নিজেকে রক্ষা করছে এবং বড্ড নির্মমভাবে অন্যকে হত্যা করে, এবং তেমনি মানুষের মধ্যে ক্ষমতার লালসা যখন বাড়ে, সেই মানুষও কিন্তু, মানুষ যাকে বলে মানবতা, সেই মানবিকতাটাকে হারায়। আর সত্যিকারের শক্তি তখনই পূর্ণ হয় যখন তার মধ্যে সহানুভূতি এবং ভারসাম্য যুক্ত থাকে। এই কবিতার মধ্যে বাজ পাখি যেটা করছে, বাজ পাখি হচ্ছে সেই মানুষগুলোর প্রতীক যারা লালসায় পরিপূর্ণ, যারা নিজেকে মহান মনে করে। এটা কি উচিত? উচিত না। প্রকৃতি তখনই বাঁচবে যখন প্রকৃতির মধ্যে ভারসাম্যতা বজায় থাকবে। আর মানুষের মধ্যে কখন ভারসাম্যতা বজায় থাকবে? যখন মানুষের মধ্যে সহানুভূতি এবং মানবিকতা বোধ বজায় থাকবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের পুরো কবিতাটার বিষয়বস্তু, লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম।